সকালবেলা দরজা খুলে যখন রোদ্দুরটার দিকে তাকাই না, বাইরের দিকে আর আসতে ইচ্ছে করে না, এত রোদের তাপ। সকালবেলা উঠেছি তো অনেকক্ষণ আগে, উঠে ওই টুকিটাকি ঘরের ভেতরের কাজগুলো করছিলাম। তারপরে দেখলাম বাজে ঘড়িতে 9টা। তো 9টার সময় এখন এসছি দেখো কলপারে জলটা ভরতে। ভাবলাম এরপরে তো 9:30টায় জলটা চলে যাবে, তো দুটো গামলা ভরে রাখি, দিদিও চলে আসবে কাজ করতে, আর এদিকে আমি টুকিটাকি এই কাজগুলোও সারতে থাকি। সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, কারণ আজ হচ্ছে রবিবার। তো রবিবার আজকেও ছুটি নেই, এই রবিবারও ছুটি নেই। আসলে কি বলো তো, এখনও ছুটি করছে না। বুঝতেই তো পারছো কখন কোন সময় ছুটি করতে হয়, কোন সময় হসপিটালে যেতে হয়, তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণেই এখনও ছুটি করছে না। সকালবেলা উঠেছে তাড়াতাড়ি, আর আজকে চা খাওয়াও তাড়াতাড়ি কমপ্লিট করেছে। তো আমিও সাথে সাথে উঠে গেছিলাম তাড়াতাড়ি, কারণ শুয়ে থাকতে না সত্যি ইচ্ছে করে না। আর সকালবেলায় ঘুম না আসলেও শুয়ে থাকতাম যখন মা ছিল। মা যেহেতু এখন বাড়ি গেছে, তো সকালবেলায় সেই কারণেই উঠে যাই, যে টুকিটাকি কাজগুলো সারতে থাকি, আস্তে ধীরে করে সারতে থাকি। ঘর দুয়ার কিন্তু আজকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা খেলো, আমি চা খাইনি। আমি ওই ছাতু ঠাতু ড্রাই ফ্রুট এগুলো খেয়েছি। তো বাজে ঘড়িতে বললামই 9টা। তারপরে ঘর দুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু কাজ বলতেই রান্নাঘরের কাজটা বাকি। তোমাদের দাদাভাইও 9টার মধ্যে একদম গোপালকে তুলে ঠুলে মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছে বাজারের দিকে। কারণ সেই আগের রোববার মনে আছে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিলো। তারপরে তো 3-4 দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি, শেয়ার করিনি। 3-4 দিন তো কীভাবেই কেটে গেছে। তো আজ রবিবার, আজকে আবার বাজার করতে হবে। তবে একটা জিনিস কি দেখেছি জানো তো, সপ্তাহে যদি এইভাবে বাজারটা করা থাকে না, রান্নাবান্নার কোনো চিন্তা হয় না, ঝটপট করে কিন্তু সব কিছু করে নেওয়া যায়। আর বাজারটাই মেন, কারণ এখন তো আমি আর বাইরের দিকে বেরাতে পারি না, কখন মাছালা কখন সবজিওয়ালা আসে, তো সেই কারণে খেয়াল রাখা যায় না। আর একবার হাঁক দিয়ে ডাক দিতে দিতে মাছালা বলো সবজিওয়ালা বলো, ওরা ওদের মতো চালিয়ে চলে যায়। আমি যে যাব, তো সেই টাইমটুকু আমি পাই না। সেই কারণে তোমাদের দাদাভাই বললো চিন্তা করতে হবে না, আমি রোববার করে একেবারে সারা সপ্তাহের বাজার তুলে দেবো। সবই গোছানো হয়ে গেছে, শুধু রান্নাঘরের কাজটাই বাকি আছে। ভাবলাম এবার রান্নাঘরের কাজটা করি। আর এইদিকে সোফার বালিশগুলো সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের গাড়ি ছিল দরজার সামনে, ওই গাড়ির ওপরেই রোদ্দুরে দিয়েছিলাম। দেখলাম ভালোই বালিশগুলো গরম, বালিশগুলো গরম হয়ে গেছে। আর সোফার বালিশগুলো দেখো আমার সবই ছিঁড়ে গেছে। এই ওয়ার বানাবো করে তো আর বানাতে পারিনি, সেলাইও করতে পারিনি। আগের দিনকে গতকালকের ভিডিওটায় আমি নাইটি সেলাই করেছিলাম বলে এক দিদিভাই আমাকে বলেছিল এই সময় নাইটি সেলাই করতে নেই, নতুন নাইটি পরতেও নেই। না, নতুন আমি পরি না। তো নাইটি প্রথমে কিন্তু মেয়ে গায়ে ঢুকিয়েছে, তারপরে আমি পরেছি। আর সেলাইয়ের কথা বলো, জানো তো কবে থেকে একজনকে বলেছি একটুখানি সেলাই করে দিতে, আজও আসে আর কালও আসে। করতে করতে ভাবলাম ধুর নিজেই করি, সুই সুতো দিয়ে সেলাই করব। তো আমি জানি না সেলাই করতে নেই নাকি, সত্যি এটা আমার জানা ছিল না। তবে কি আর করব বলো, সেলাই করা হয়ে গেছে আমার দুটো নাইটি। তো আর সেলাই করব না, ভেবেছিলাম আরও দুটো করে রাখবো, কিন্তু আর করব না। তো একজনকে বলেছি একটু এসে সেলাই করে দিতে। তো তোমাদের দাদাভাইয়েরও একটা লুঙ্গি সেলাই করতে দেবো, নতুন লুঙ্গি। ওই যে সেই বলেছিলাম না তোমাদের, সেই জন্মদিনের ভিডিওর পরে তো আর সেইভাবে ভিডিও শেয়ার করিনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি যে জন্মদিনের দিন আমার শাশুড়ি মা আর আমার জায়ের ছেলে মেয়ে এসেছিল কী দিয়েছিল। তো আমার জায়ের ছেলে মেয়ে এসেছিলো, ওরা দিয়েছিল ওর জেঠুকে একটা হাফ প্যান্ট, যেগুলো কাজের জিনিস বুঝেছো। হাফ প্যান্ট তো তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম করতে গেলে লাগে। হাফ প্যান্ট দিয়েছিল, ওটা এখনও নতুন আছে, পরেনি। তোমাদের দাদাভাই বললো পুজোর সময় পরবো। আর আমার শাশুড়ি মা দিয়েছিল একটা লুঙ্গি, তো ওই লুঙ্গিটাই সেলাই করতে দেবো বলে রেখেছি, যে সেলাই করে এনে রাখবো তাহলে পরতে পারবে। ওর এখন একটাই লুঙ্গি এসে দাঁড়িয়েছে, ওই রাত্রিবেলায় করে পরে, তো সেই কারণেই সেলাই করতে দেবো। ভেবেছিলাম শুধু একটা লুঙ্গি দেবো, ওই 2-3টে একেবারে নাইটিও আবার সেলাই করে নেব। কিন্তু আসছেই না করতে করতেই আমি বাধ্য হয়ে আমার নাইটিটা সেলাই করেছি। তো কারণ আমার এই সব নাইটিগুলো না একদম ছিঁড়ে গেছে জানো না। আর এই ব্লিচিং পাউডার দিয়ে উঠোন বাড়ি পরিষ্কার করতে করতে আমার নাইটি আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঘর দুয়ার তো গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলাম, দেখতেই পারলে বসে বসে। আসলে
রান্নাঘরের ওই জায়গাগুলো না বসে বসে যদি প্রত্যেক দিন একটু পরিষ্কার না করা হয় না, ওই জায়গাগুলো তো ঝাঁটা ঢোকানো যায় না, চালের ড্রাম ট্রাম থাকে, ঝাঁটা লাগবে। তো সেই কারণে আমি ওইভাবে বসে বসে একটু কষ্ট হয়, কিন্তু প্রত্যেক দিন না ওইভাবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। না হলে ওই যে কৌটোগুলো তো সব খোলা, ধুলো ঠুলো ভর্তি হয়ে থাকে, খুব বাজে লাগে দেখতে। যেহেতু রান্নাঘরটা ওপেন পুরো, ওখানে কোনো আটকানোর পজিশন নেই, তো দেখতে বাজে লাগে, সেই কারণে প্রত্যেক দিনই ওটা পরিষ্কার করে দিই। তারপরে দেখো ওই যে মেয়ে পড়তে বসেছে সকালবেলায়, আমরা তো ওগুলো, আমি তো ছাতু টাতু খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, মেয়ে আবার একটা ম্যাগি করে খেলো, খেয়ে দিয়ে পড়তে বসেছে। এখনও পড়বে, কারণ এখন তো বুঝতেই পারছো একটা সপ্তাহ বাকি আছে পরীক্ষার, তো এখন তো দিন রাত শুধু পড়ার মধ্যে ডুবে আছে। তো আমি শুধু ওই যে কালকে তোমাদের বললাম না, সবাই একবার করে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তো আমি শুধু ভগবানকে একটাই ডাকি যে যা হোক ঠাকুর, এই মানে এর মধ্যে আমার যেন কিচ্ছু না হয়, আমি যেন সুস্থ থাকি। তো সেটা হচ্ছে আমার সবথেকে বড় চিন্তা। যাই হোক, দেখো খুব তাড়াতাড়ি কাজগুলো করছি, হঠাৎ করে দেখি দিদি আজকে ওদের বাড়িতে চলে এসছে, মানে 9:30 বাজার আগেই দিদি ওদের বাড়িতে চলে এসছে। আর যখনই আমি দেখি না দিদি ওদের বাড়িতে চলে এসছে, কেন জানি না আমার আরও টেনশান হতে থাকে যে আমি দিদি আসার আগে এগুলো না করতে পারলে আমার তখন হুড়োহুড়ি লেগে যাবে। তো এদিকে ঘরটা তো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, এখন রান্নাঘরটা বলতে ওই গ্যাস ট্যাসগুলো মোছা, এগুলো বাকি। এখন আর পা যন্ত্রণায় না হাঁটাচলা করতে পারি না, জানো তো, পা এত পরিমাণে ফুলে গেছে, সারাক্ষণ পা ব্যথা করে, আর পায়ে প্রচুর ব্যথা, মানে পা নিয়ে যে আমি দাঁড়াবো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। এই যে ঘরটা ঝাঁট দিয়ে আবার গিয়ে একটুখানি বসে পড়েছিলাম, বসে তারপরে আবার রান্নাঘরের কাজে হাত দিয়েছিলাম, যে রান্নাঘরের সব কিছু মোছামুছি করব, তো সেই কারণে হাত দিয়েছিলাম। এখানে এখনও কাজ আছে, এই টুকিটাকি চায়ের বাসনগুলো আছে, এগুলো ধোবো। ওই দেখো সব কাপ ঠাপগুলো রেখেছি, এগুলো ধোবো। আর ওই যে বোতল বার করেছি, বোতলগুলো একটুখানি মেজে পরিষ্কার করে দেবো। ওই জল, প্রত্যেক দিন জল খাওয়া হয়, তো ওই বোতলগুলো একটু মেজে পরিষ্কার করব। এখন আর প্রত্যেক দিন এই কাজগুলো করে ওঠা হয় না, ওই 2 দিন 3 দিন বাদে বাদে একটু মানে গ্যাপ দিয়ে দিয়ে করি, বুঝেছো। দেখো কেমন ঘেমে স্নান করে গেছি, মানে এত গরম লাগে, একটু কাজ করতে না করতে পুরো ঘেমে নেমে এক হয়ে যাই। তবে জানো তো আজকে একটা জিনিস, তো আজকের থেকে কিন্তু আমার রান্না বান্নারও ছুটি, পরে তোমরা দেখতে পারবে। তো সময়ের সাথে সাথে যত সময় এগাচ্ছে, বাড়ির সবাই আমার সাথে সাথে বাড়ির সবাই টেনশন করা আরম্ভ করে দিয়েছে। আগের দিন রাত্রিবেলায় প্রায় কটা বলবো, তখন 2:30 বাজে, আমার তো ঘুম আসছে না, আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি, মেয়ে পড়লো 1:45 অবধি। তো তারপরে মেয়ে গিয়ে শুলো, তো আমি উঠে বাইরে চলে আসলাম, আমার শুয়ে থাকতে থাকতে এত শ্বাসকষ্ট হচ্ছিল, বারান্দায় চলে আসলাম, বারান্দায় একটু হাঁটাহাঁটি করছিলাম। ও মা, পেছন পেছন দেখি তোমাদের দাদাভাই এসেও বসে রয়েছে। আমি বললাম কি হলো, যাও শো গিয়ে। বলল না, তো তুমি হাঁটাহাঁটি করছো, আমি বসি একটু। আসলে না মেয়ে বলো, ওর বাবা বলো, সবাই এখন মানে আমি যদি চোখের সামনে না থাকি, ওরা সবাই খুব ভয় পায়। ওর বাবার কথা, যে তুমি এখানে হাঁটাহাঁটি করছো, আমার যদি চোখটা লেগে যায় ঘরে, তো হঠাৎ করে তোমার যদি কিছু হয়ও, দরজা বন্ধ থাকবে, আমরা তো টের পাবো না। ঠিক আছে, তুমি হাঁটো, কষ্ট হচ্ছে এখন, একটু হাঁটাহাঁটি করো বারান্দায়, তারপরে চলো আবার একসঙ্গে গিয়ে শুই। ও মা, বলতে বলতে তারপর দেখি মেয়েও উঠে চলে এসছে, যে মার ভেবেছে কি হয়েছে। তো কি হয়েছে না, মেয়েও দাঁড়িয়ে থাকবে। সেই তখন কটা বাজে, ধরো প্রায় 3:10-15, আমরা 3জনই বারান্দায় দাঁড়িয়ে আছি, মানে আমি তো হাঁটাহাঁটি করছি, আমার খুব কষ্ট হচ্ছিল বলে। আমি শুয়ে থাকতে থাকতে যখনই একটু শ্বাসকষ্টটা হয় না, তখনই উঠে একটু হাঁটাহাঁটি করি, একভাবে একটু শুয়ে থাকতে পারি না। আর তারপরে তো বাথরুমের মানে টয়লেটের প্রবলেম তো আছেই, তো সেই কারণে মানে একটু শুয়ে শান্তি পাই না। তো তারপরে সেই 3:10-15 হবে, তারপরে গিয়ে দেখলাম না, আমি যদি না শুই এরা তো কেউ শোবে না। তো তারপরে গিয়ে ওই 3:15 নাগাদ গিয়ে শুলাম, তখনই গিয়েই সবাই ঘুমিয়ে পড়েছিলাম, মানে মেয়েও ঘুমিয়ে পড়েছিল, আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম ভেঙেছিল ওই তখন কটা বাজে, 7:45 মতো বাজে। তো তোমাদের দাদাভাইয়ের ফার্স্ট ঘুম ভেঙেছিল, তখনই ও উঠে গেছিলো, আর আমিও আর শুইনি, আমিও তখন উঠে গেছি। ভাবলাম না টুকটুক করে কাজগুলো করতে থাকি। সত্যি কথা বলতে এই যে দেখো হাঁটাহাঁটি করতে যা একটু কষ্ট হয়, কিন্তু এই যে সারাদিনে টুকিটাকি যেই কাজগুলো
কাজগুলো করি না তাতে না আমার অতটা কষ্ট হয় না, কিন্তু এই শুয়ে থাকতে গেলেই এত কষ্ট হয়। তবে এখন একটাই অসুবিধা হচ্ছে, এই হাঁটা চলাটুকু আর করতে পারছি না, এত পরিমাণে পা ফুলে গেছে, পা মানে পুরো শরীরের ভরটা যেন আমার পা রাখতেই পারছে না। একভাবে বসে বসে যদি কোনো কাজ হয় আমি আরামসে কিন্তু করতে পারি। ঘর মুছে টুছে দিদি চলে গেছে, আমি আর একটুও দাঁড়াইনি, কারণ দেখলাম জল চলে এসছে, আজকে আরও তাড়াতাড়ি জল এসছে, 10টা 15-র মধ্যে জল চলে এসছে। ভাবলাম এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আর এই বাসি জামা কাপড়গুলো টুকিটাকি ধোয়া বাকি, এগুলো করতে থাকি, তোমাদের দাদাভাই ততক্ষণে বাজার নিয়ে চলে আসবে। তো ঠাকুরের বাসনগুলোই এখন নিয়েছি মাজতে। আর ওদিকে মেয়ে দেখো, মেয়েকে বললাম তুই একটুখানি পা পোছাগুলো সব পেতে দে, আর সিঁড়ির ঘরের দিকে এখন নামতে বারণ করলাম, কারণ আজকে দিদি কাজ করে যখন গেল আর জল ছিল না, তো দিদি ভালো করে সিঁড়ির ঘরটা ধোয়াতেও পারেনি, মিষ্টুর পটি টটিগুলো পড়ে আছে। তো মেয়েকে বললাম এই পাশ থেকে নামিস না, তুই একটু পরে এই পাশ থেকে নাম, আমি জলটা আসুক ধুয়ে দেবো। তার মধ্যেই দেখলাম জল চলে এসছে, ভাবলাম আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিই, তারপরে সামনেটাকে ধোয়াবো। এইভাবে বসে কাজ করতে খুব একটা কিন্তু কষ্ট হয় না, এই কারণেই আমি পাইপটা সামনের দিকে টেনে নিই। আর আজকে কাজ করছি আর জানো না, অনেকবার নুন চিনির জল খেয়েছি, এই নিয়ে 3 গ্লাস হয়ে গেল সকাল থেকে। মানে এত মাথা ঘুরছে, একটুখানি পরপরই না দেখছি চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আর মাথা ঘুরছে। যখনই মাথা ঘুরছে তখনই 1 গ্লাস করে নুন চিনির জল খেয়ে নিচ্ছি। তো এইবার প্রেশারটা মোটামুটি ঠিক ছিল, আগের বার তো দেখেছিল তখন কিন্তু প্রেশার আমার হাই ছিল, তো এইবার বলল মোটামুটি ঠিক আছে। তো সেই কারণে আমি কিন্তু নুন চিনির জলটা খেয়েছি, আর দেখছি নুন চিনির জলটা খেলেই না বেশ শরীরটাও বেশ ভালো লাগছে জানো তো, মানে চট করে মাথা ঘোরানোটা কমে যাচ্ছে, শরীরে যেন আলাদাই একটা মানে যে ক্লান্ত ভাবটা সেটাও দূর হয়ে যাচ্ছে। ওই কারণে আর মানে কি বলতো, রোদ্দুরের সাথে সাথে এই 2-3 দিন ধরে যা গরমও পড়েছে, আমার মনে হয় গরমের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, সেই কারণেই নুন চিনির জলটা খাচ্ছি। তো দেখো এখানে ঠাকুরের বাসন আমার ধোয়া হয়ে গেছে, এবার টুকিটাকি কটা ওই যে বললাম জামা কাপড় আছে ওগুলোও ধোবো। সিঁড়ির সামনে টামনেগুলো সকালবেলা জল দেওয়া হয়নি, কিছুই জল দিইনি, কারণ ওই জলগুলো ভরতে রান্নাঘরের কাজ করতে করতে তখন আর সামনের দিকে জল দিই না। দিদি চলে গেছিলো, তারপরে এই রাস্তার সামনে টামনেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মা তো এতদিন ওই লম্বা রাস্তাটা ঝাড় দিত, জানো তো, মা চলে যাওয়ার পর আবার ওই জেঠিমাই আবার দিয়ে দেয়। আজকে আমি যখন ঝাঁটা নিয়ে ঝাড় দিতে গেছি তো জেঠিমা বলছে থাক তোর দিতে হবে না, যা তুই যা, আমি রাস্তাটা দিয়ে দেবো। তারপর ওই জেঠিমাই পুরো রাস্তাটাকে ঝাড় দিয়ে দিয়েছে, আমি শুধু আমাদের এই ঘরের সামনের রাস্তাটুকুকে ঝাড় দিয়েছি। আর রোদ্দুরটা দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে গরমও যা দিয়েছে, মানে তাও ঠিক আছে, চলো একটু পুজো আসছে, রোদ টোদ থাকবে, এটাই ভালো লাগে। এই বছর তো আমার আর জামা কাপড় রোদে টোদে দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সবারটা দেখে না খুব আফসোস হয় জানো। এখন আশেপাশে মোটামুটি সবাইকেই দেখি টুকিটাকি করে সবাই জামা কাপড় রোদ্দুরে দিচ্ছে, আর আমার না খুব মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। তোমরা তো দেখেইছো এই 2-3 বছর ধরে আমি ভিডিও করি, তো আমি কিন্তু প্রতি বছরই দিই, আমার যেন এই জামা কাপড় রোদে দেওয়া জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই বছর আর রিস্ক নিতে পারছি না। দেখা গেল কষ্ট করে নামিয়ে রোদ্দুরে তো দিলাম, কিন্তু আর তুলে গোছাতে পারছি না, সেই কারণে ভাবছি না বাবা এই বছরটা থাক, সামনের বছর আবার দেখা যাবে। আর যদি সুস্থ হয়ে বাড়ি ফিরি তাহলে ওই ফেরার পরে তখন একবার দেখা যাবে। তো দেখো এখানে তো সব আমার কাজ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার নিয়ে চলে এসছে। আর সিঁড়ির ঘরটা একটুখানি ধুয়ে দিলাম, আর মেয়েকে বললাম এবারে বার কর সব টিফিন বক্স, অনেক কিছু বাজারে নিয়ে এসছে, বুঝতেই পারছো যেহেতু 1 সপ্তাহ মাছ বলো সবজি বলো সব বাজার নিয়ে এসছে, এখনও জানি না কি কি মাছ নিয়ে এসছে, তোমাদের সামনেই খুলবো। তো আমার কিন্তু এখন কি বলো তো, মাঝে একদমই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, খেতে কিছুই ভালো লাগতো না, কিন্তু এখন আবার সব ঠিক হয়ে গেছে, মানে খাওয়ার প্রতি যেন একটু নেকটা বেশি বেড়েছে জানো তো। তো আমি আজকে আর মাছ টাছের কথা কিছু বলিনি, তোমাদের দাদাভাইকে বলেছি যা পারবে তাই নিয়ে আসবে।
তো মাঝখানে তো একদম মাছ টাছ খেতেই পারতাম না, কিন্তু এখন আবার ঠিক আছে যে না চলো একটু মাছ টাছ হলে বেশ ভালোই লাগে, তবে রাতে খেতে পারছি না। ওই দিনের বেলা রান্না করলে ওই দুপুরবেলাটুকুই খাই, আর রাত্রিবেলায় মাছ একদম ভালো লাগে না, তখন মনে হয় যা হোক একটু হালকা পাতলা খেলেই হলো। রাত্রিবেলায় খুব একটা আমি ভারী খাবার কিছু খাইও না। আর সন্ধ্যের থেকে তো তোমাদের বলেছি ওই শুধু দুধটা থাকলে দুধটা খাই, আর না হলে যেদিন দুধও ইচ্ছে না করে আমি সন্ধ্যেবেলার থেকে কিছুই খাই না। চলো দেখাই কি কি নিয়ে এসছে। আজ রবিবার, প্রায় 2 সপ্তাহ বাদে আমাদের বাড়িতে চিকেন এসছে, কারণ গত সপ্তাহে ইলিশ মাছ করেছিলাম তোমাদের মনে আছে, আর মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে চিংড়ি করেছিলাম। সেই সপ্তাহেও আনা হয়নি, আর তার আগের সপ্তাহেও আমাদের আনা হয়নি। লাস্ট ওই তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিনকেই আনা হয়েছিল চিকেন। তো আজকে দেখলাম তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে ভোলা মাছ। যদিও ভাই এই ভোলা মাছটা আমার একদম ভালো লাগে না, তো আমি বলছিলাম কারণ আমার এই বড় বড় ভোলা মাছগুলো ভালো লাগে না, একটু ছোট ছোট ভোলা মাছ হলে আমার ভালো লাগে। তো দেখলাম তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে, নিশ্চয়ই ওর ভালো লাগে, তো সেই কারণেই নিয়ে এসছে। যাই হোক আর কিছু বলিনি। আর নিয়ে এসছে দেখো, যেটা প্রতি রবিবারও এখন ভোলেই না আনতে, সপ্তাহে একবার করে এই 2টো করে শিং মাছ আর মাগুর মাছ নিয়ে আসে। তবে এই সপ্তাহে মাগুর মাছ পায়নি, শুধু 2টো শিং মাছ নিয়ে এসছে। আর ওই প্যাকেটটাই নিয়ে এসছে অনেকটা মাছের তেল। আমি কালকে বলছিলাম একটু মাছের তেল আর মাছের মাথা আনার কথা, কারণ মেয়েটা অনেক দিন ধরে না ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে চাইছে। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, দেখলাম তেলের সাথে আবার মাথার সাথে তেলও নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে প্রায় 1 কেজি মতো রুই মাছ। রুই মাছটাই আমাদের ঘরে বেশি হয় তোমরা জানোই। আর চিংড়ি মাছ, এই 2টো মাছ হচ্ছে মেয়ের পছন্দের। তো আমি আবার বলছিলাম, বাবা এত মাছ নিয়ে এসছো এবারে? বলছে এবার তো ইলিশ মাছ আনিনি, আগের বার তো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছটাই অনেক দাম ছিল, আর এইবার মোটামুটি অল্প অল্প করে সব মাছ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দেখো লোটে মাছ। তো সবকটাই আমার বেশ পছন্দের মাছ, তো শুধু ভোলা মাছটাই আমার একটু পছন্দ হয়নি। চলো যাই হোক, ওর পছন্দের নিয়ে এসছে। তো এবার বুঝতেই পারছো এগুলো এত ধোয়াধুয়ি করে অনেকটা কিন্তু টাইম লেগে যাবে। মাছ সবজি বাজার সব ধুয়ে উঠে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। স্নান করে ঘরে এসেছি তখন বাজে 11:15। তার মধ্যেই দিদি চলে এসছে। হ্যাঁ, তোমাদের শুরুতেই বললাম না, আজ থেকে আমার রান্নারও ছুটি। আজ থেকে দিদি আমার বাড়িতে এসে রান্না করে দিয়ে যাবে। প্রতিদিনই দেখতে পারবে যে দিদি আসছে রান্না করতে। কারণ দিদির কথা একটাই, এতদিন করেছিস, বাবারও কথা একটা, মায়েরও কথা একটা, সবারই এতদিন করেছিস। আর এখন ওরা তো সবাই শুনতে পাচ্ছে যে আমি আর দাঁড়াতে পারছি না, করতে পারছি না। তো দিদি প্রত্যেক দিনই ওর বাড়িরটা সেরে ওই 11, সাড়ে 11টা, 12টার সময় দিদি আসবে, এসে আমার বাড়ির রান্না টান্না করে তারপরে আবার ও দুপুরবেলা চলে যাবে। সত্যি কথা বলবো, এটাতে আমার একদমই মানে ইচ্ছে না। আসলে কি বলো তো, আমি নিজে বসে থাকবো, দিদি একবার আসবে, এসে রান্না করে দিয়ে যাবে, আবার বাড়ি চলে যাবে। তো আমি বলেছিলাম তাহলে তুই একটা কাজ কর, আমরা সবাই এক জায়গাতেই থাকি যতদিন আমার ডেলিভারিটা না হয়। কিন্তু ওই যে যেহেতু মানে পরীক্ষার পরেই আবার গুলুর মানে পড়া আছে, ওরও পরীক্ষা পুজোর পরেই, তো সেই কারণে দিদি বলছে না, গুলু এখানে থাকলে সমস্ত কিছু কিন্তু ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এমনি আমি ডেলিভারির পর যখন বাপের বাড়ি যাব তখন তো দিদি ওরা সবাই ওখানেই থাকবে, সবাই একসঙ্গেই আমরা থাকবো বলে ঠিক করেছি। তো তখন ছুটি হবে, সেই কারণে দিদি রাজি হয়নি, বললো আমার কোনো অসুবিধা নেই, আমি রোজ আসবো, রোজ করব। যাই হোক চলো, এখন আমার আর কোনো কথা চলে না। বাবাও এসছে, দেখতেই পারলে, বাবাও বলে গেছে। তো যাই হোক, ভাবলাম চলো এই সময়টা তো সত্যি ইচ্ছে করে, দেখো মন চাইতো না তা কিন্তু না, মন কিন্তু চাইতো যে সত্যি এই সময়টা কেউ একটু রান্না করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক চলো, এর দিদির যখন ইচ্ছে, আবার বেশি বললেও আবার রাগ করবে। তো যাই হোক, ঠিক আছে চলুক, করুক। কী রান্না করবে? তো আজকে আমার খুব ইচ্ছে করছিল যে চিকেনটা দেখেই যে ফ্রাইড রাইস খেতে। গাজর বিনস ছিল ফ্রিজে, তো দিদি সব কিছু রেডি করেছে, শুধু ফ্রাইড রাইস আর চিকেনটা একটু ওই কষা কষা টাইপের হবে, বুঝেছো? আমি তো শুয়েছিলাম, ওই যে বললাম শুয়ে থাকলেই আমার শরীর খারাপ লাগে। তো দেখো শরীরটা মানে চোখ মুখটা দেখেই বুঝতে পারছো, শুয়ে থেকে থেকে দেখি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উঠে আবার চলে আসলাম, এসে দিদির এখানেই বসে রইলাম। বসে থেকে থেকে দেখছি ও রান্না বান্না করছে, আর আমার এইভাবে বসে থাকতে সত্যিই খুব খারাপ লাগে, বিশ্বাস করো।
চিকেনটা হয়ে গেছে, গরম গরম হয়ে গেছে। তো দিদি জিজ্ঞাসা করছিল খা একটুখানি, আমি বললাম না, ইচ্ছে করছে না, সকালবেলায় আমার খুব একটা খাবার দাবার ভালো লাগে না, থাক একেবারে তোর হোক, গরম গরম খাবো। এদিকে আমার জন্য ফলও কাটতে নিয়েছে। হুড়োপাড়ি করে রান্নাবান্না করলো, রান্নাঘর পরিষ্কার করলো, আবার রান্নাঘরের নিচ টিচ মুছে টুছে দিয়ে কটায় ওর রান্নাবান্না শেষ হলো যেন 2টোর সময়। 1 মিনিটও দাঁড়ায়নি, বললাম একটু বস 5টা মিনিট, বললো না এবার বাড়ি যাই। আসলে তোমরা আবার অনেকেই কমেন্ট করবে এই তো দিদি রোজ আসছে, খাবার নিয়ে যাবে, এই করবে। দেখো যার যার এটা হচ্ছে মানসিকতা। আমার এখন যা পরিস্থিতি, আমার দিদি ছাড়া মা ছাড়া আমার আর কেউ নেই। তো তোমরা যা কমেন্ট করার করো, কিছু করার নেই, যতদিন আমার না হচ্ছে আমার এইভাবেই চলতে হবে। আর সত্যি কথা বলতে আপন মানুষ বলতে এরাই, বুঝেছো? তো যাই হোক, দেখো এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে দিয়ে, রান্নাঘরটার সব পরিষ্কার করে দিয়ে দিদি কিন্তু চলে গেছে। আর রান্নাবান্নাও তোমাদের দেখালাম, আমার জন্য ফলও কেটে দিয়ে গেছে। এই যে এবার কি করব, 2:30 মতো বাজতেই যায়। তো এবার দরজা টরজা দেবো, পর্দা টর্দাও দিয়ে দিলাম। এবার মেয়েকে বললাম চল দুজন খেয়ে নিই, গরম গরম আছে। তো একেবারে খাওয়া দাওয়া খেয়ে তারপরে গিয়ে একটুখানি শোবো। ব্যাস এই অবধি দিয়ে ব্লগটা শেষ করলাম। আবার দেখি কালকে দিদি আসুক, আবার কি রান্নাবান্না করবে, কালকেরটা কালকে তোমাদের দেখাবো। এদিকে আলুটা ধুয়ে রেখেছি, ওটা শোকায়নি বলে আলুটা ঢালেনি। আর এখানে মিষ্টুর শাকটা আছে, সেটা আমি পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো খাবার দাবার বলতে দিদি কিছুই নিতে চায়নি, আমি জোর করে, তোমরা তো জানোই যে পোলাও ফ্রাইড রাইস এগুলো খেতে ভালোবাসে, তো আমি জোর করে দিদিকে ওই গুলুর আন্তাজে একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই অবধিই থাক, আর বেশি বড় করলাম না। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।